আমার কলকাতায় প্রথম যৌবনকালের বন্ধু। আমি কলকাতায় 52 সালে বর্ধমান থেকে আসি কলেজে ভর্তি হয়ে। কিছুদিন পরে আমার এখানকার কলকাতার কবি এবং লেখক বন্ধুদের সঙ্গে বিশেষভাবে পরিচয় হতে শুরু করে। আমি তো কমিউনিস্ট ছিলাম, ফলে আমার প্রথমে এই ঝোঁকটা হয়ে গেছিল বা স্বাভাবিকভাবে যোগাযোগ হয়েছিল তখনকার দিনের তরুণ কমিউনিস্টদের সঙ্গে। তো এখন মনে পড়ছে, সব মনে পড়ে না, তবুও মনে পড়ে। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এদের, তবুও বলি যে আমার বন্ধুদের ভেতর ছিলেন তখন সিটি কলেজের অধ্যয়নরত সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি কমিউনিস্ট পার্টির অ্যাক্টিভিস্ট গ্রুপের মেম্বার ছিলেন। তার পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ হয় ওই সিটি কলেজে যারা পঠন পাঠন করতেন, যার ভিতরে ছিল যেমন মোহিত চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তিনি নাট্যকার হয়েছিলেন, কিন্তু বড় ভালো কবি ছিলেন। এরপরে আমার সঙ্গে পরিচয় হয় লেখক অমরেন্দু চক্রবর্তী ও কবি বীরেন্দ্রনাথ রক্ষিত। এই বীরেন্দ্রনাথ রক্ষিত ও অমরেন্দু চক্রবর্তী ছিলেন হরিহর আত্মা। খুব পরস্পরের ভিতরে বন্ধুত্ব ছিল। অমরেন্দু কিন্তু কখনোই তার পারিবারিক পরিচয়ের কথা বলতেন না। একসময় বলেছিলেন যে ওর মামা অজয় ভট্টাচার্য এবং সঞ্জয় ভট্টাচার্য। যখন প্রথম আমি সঞ্জয়বাবুর পত্রিকায় লিখলাম একটি কবিতা, তখন অমরেন্দু বললেন ও তার মামা। তখন আমি জানতে পারলাম যে কুমিল্লায় আদতে যদি রক্ত সম্পর্ক ভাবা যায়, ওইখানে তো অমরেন্দুর সম্পর্ক ছিল। আর কুমিল্লা মানে আদতে খুব বিদ্বান মানুষদের যোগাযোগ ছিল। যেমন আমার শিক্ষক অমরান দত্ত মশাই, তিনি কুমিল্লারই ছিলেন। কুমিল্লায় আশ্চর্য রাজনৈতিক আন্দোলন ছিল, যাকে অভয়াশ্রম বলে, তাও কিন্তু কুমিল্লাতেই ছিল। এবং যদি বলা যায় যে বাংলাদেশের ভাষা আন্দোলনে প্রথম যে ব্যক্তির ভূমিকা ধীরেন্দ্রনাথ দত্ত, তারও বাড়ি কুমিল্লাতে ছিল। ফলে অমরেন্দুর রক্ত সম্পর্কে নরানাম মাতুলাকৃতি যদি বলা হয়, তাহলে তার মাতুল বংশের ওই জায়গার ভূমিকা তার ভেতর ছিল। এটা কখনো আমাকে বলার চেষ্টা করেনি, কাউকে বলেওনি যে তার একটা গৌরবান্বিত, যাকে বলা হয় পূর্বানুসারী বা অ্যান্টিসিডেন্ট আছে। অমরেন্দুর সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। অমরেন্দু আমাদের ভেতরে, আমি তখন ধুতি পরতাম, পাঞ্জাবি পরতাম, অমরেন্দু ধুতি পাঞ্জাবি পরত এবং কখনো কখনো পাজামা পরত। এবং পরবর্তীকালে আমি যখন ধুতি এবং প্যান্টের সঙ্গে ট্রাউজারে চলে আসি, অমরেন্দু কিন্তু পাঞ্জাবি এবং ধুতি ছাড়েনি। সমস্ত সময় সে ধুতি এবং পাঞ্জাবি পরত। তারপর কাছাকাছি আমি যেখানে নেতাজি সমবায় আবাসে আমার একটা বাসস্থান করলাম, তার কাছে অমরেন্দু একটা চমৎকার বাসস্থান করেছে এবং তার এই বাসস্থান কোয়ার্টারে একাধিক লেখক এবং কবিও আছেন। তো প্রায়শই অমরেন্দুর সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হতো এবং অমরেন্দু আমাকে সম্বোধন করতো অদ্ভুত, তরুণ সান্যালদা। আমাকে সম্বোধন হলো কবিবর। এবং টেলিফোনে যোগাযোগ হলেও একটু পরে চলে আসতেন এবং নানা ধরনের
গল্প কবিতা হতো, আলোচনা হতো। বলা যেতে পারে অমলেন্দুর সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সেই ঘনিষ্ঠতা কিন্তু শুধুমাত্র সাহিত্যের বিষয় নয়। আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলে গেছে এবং অমলেন্দু এবং আমার পরিচয়ের যুগের কমিউনিস্ট আন্দোলনও বদলে গেছে। আমরা যখন কমিউনিস্ট ছিলাম, অমলেন্দু কমিউনিস্ট পার্টির সদস্য ছিল না, কিন্তু আমি তো ঘোরতর সদস্য। কিন্তু আমিও কার্যত আমার নিজস্ব একটা স্বাতন্ত্র্যবোধ ছিল, যার ফলে এমনকি পার্টির সব নির্দেশনামা যে খুব মানতাম তা নয়। কিন্তু যদি বলি 1954 সালের থেকে শুরু করে 1959, 60, 61, 62 এই বিস্তৃত সময়ে কলকাতা শহর ছিল যখন আমাদের রঙ্গভূমি, তখন যদি বলি 1953 সালের কথা, আমার অমলেন্দুর কথা মনে পড়ে। যে তখন কাগজে এখন বেরোচ্ছে যে ট্রাম্প কোম্পানি যা জাতীয়করণ হয়েছিল তা পুনরায় ব্যক্তি মালিকানায় ফিরিয়ে দেওয়া হবে। আমি এবং অমলেন্দু এবং আমরা কিন্তু চেয়েছিলাম যে ব্যক্তিগত মালিকানা থেকে আদতে ওতে একটি রাষ্ট্র মালিকানা আসুক। সেই মিছিলের কথা মনে আছে। 1 পয়সা ভাড়া বাড়িয়েছিল তো ব্রিটিশ কোম্পানি। আমরা সমস্ত ট্রাম্প বয়কট করেছিলাম। এই বয়কটের ভিতরে আমাদের মনে আছে হেদুয়ার থেকে একটা বড় মিছিল ছাত্রদের আসছে। এখনকার ছাত্রদের মনেই তো হয় কথা শুনে যে কোনো কলেজে পরীক্ষা নকল করতে বাধা দিলে মারপিট হবে, শিক্ষকদের উপর পীড়ন হবে। এটা কিন্তু কখন কল্পনাও করা যেত না। শিক্ষকরাও ছিলেন আমাদের খুব গভীরভাবে নিকটবর্তী মানুষ। আমরাও শিক্ষকদের খুব শ্রদ্ধা করতাম। যাই হোক, 51 সালে 53 সালে আমরা যখন শোভাযাত্রা করে আস্তে আস্তে আমাদের কলেজের একজন পাগলাটে ধরার ছাত্র ছিল অরুণ, আর অমলেন্দু পাশাপাশি হাঁটছে। ঠিক মানে আমি বলতে পারি, আমি এটা লিখেওছি, একটা কী করে একটা রণধ্বনি তৈরি হয়। ভীমনাগের সন্দেশের দোকানের সামনাসামনি এসে গেছে, তখন অরুণ অথবা অমলেন্দুকে চিৎকার করে বলল যে হেঁটে যাব, বাসে যাব, আর যেমন তবু ট্রামে চড়বো না। এই দুই পাগলের কথা বলছি। অর্থাৎ সঙ্গে সঙ্গে গোটা মিছিলটা ওই স্লোগানটা ধরে ফেললো, হেঁটে যাব, বাসে যাব, তবু ট্রামে চড়বো না। ওই স্লোগানটাই রণধ্বনি হলো। আমার মনে আছে সেই মিছিলটা এসে যখন তো ময়দানে পৌঁছলো, তখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নিয়ে কথা হতো না। তখন সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিভূতিশীল নেতা, তিনি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। তখন সিপিএম বলে পার্টি ছিল না, একটাই পার্টি ছিল সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি। এবং তাদের যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, বিবেচনা সম্পন্ন নেতৃবৃন্দ ছিল। তো উপযুক্ত যুক্তফ্রন্ট করার ক্ষেত্রে যেমন সিপিআই তার সামনে সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে রেখেছিলেন, যদিও ট্রেড ইউনিয়ন সংগঠনটি সিপিআইয়ের হাতে মুখ্য ছিল। তো ট্রাম্প হারা আন্দোলনের সময় সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে বক্তৃতা করার কথা ছিল। উনি শুধু উঠে বললেন, এখানে বক্তৃতা করবার কিছু নাই। একটি বক্তৃতার কথা, হেঁটে যাব, বাসে যাব, তবু ট্রামে চড়বো না, আপনারা শহরে ছড়িয়ে দিন। তারপর দেখুন ওটা ছড়িয়ে গেল কলকাতা শহরে। সেই দিনে বিকেলের দিকে যখন হাজরা রোডের দিকে এসেছি, দেখি ইন্দিরা সিনেমা, এখন সেখানে সিনেমা হলটা নেই, ইন্দিরা সিনেমার সামনে করে পোস্টার লেখা যে
হেঁটে যাব, বাসে যাব, তবু ট্রামে চড়ব না। এই সমস্ত আন্দোলনটার পেছনে যদি বলি যে আমি এখন অমরেন্দুর কথা ভাবি, অমরেন্দুর এই চলচ্চিত্র, কাহিনী, সমস্ত কিছু ভেতর দিয়ে বাঙালির হৃদয়কে যে স্পর্শ করেছে, আদতে ওটা যেন স্লোগানের মতো নেই যে হেঁটে যাব, বাসে যাব, তবু ট্রামে চড়ব না। আদতে অমরেন্দু ছিল পদাতিক লেখক। ওই হেঁটে যাওয়ায়, মানুষের সঙ্গে থাকায় অমরেন্দুর বিষয়টা ছিল। অমরেন্দুর আরও কিছু কিছু মনে পড়ে যে একই সঙ্গেই তো কফি হাউসে গল্প করেছি, একই সঙ্গে হাঁটতে হাঁটতে এসেছি। আমি যখন উত্তর কলকাতায় বসবাস করি, তখন কলকাতা শহরের রাস্তার নামটা ভুলে যাচ্ছে এক্ষুনি, যে ওই হাতিবাগানের কাছে একটি রাস্তাতে অমরেন্দু বাস করত। ক্ষুদিরাম বসু রোড। ক্ষুদিরাম বসু স্ট্রিট, হ্যাঁ। সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে পরে সোজাসুজি পাওয়া যেত মানে ওখানকার থানাটা, বটতলা থানা। বটতলা থানা। আর পিছন দিক দিয়ে হেঁটে গেলে পারে পাওয়া যেত যে ওই গ্রে স্ট্রিটের এক্সটেনশন। ওরা ওই বাড়িতেও গিয়েছে এবং চমৎকার গল্প টল্প হতো। তো অমরেন্দু ওখানকার অল্পবয়সী ছেলেদের নিয়ে বা ছেলে মেয়েদের নিয়ে একটা সংস্থা তৈরি করেছিল, চেতনা। চেতনা। সেই সংস্থা, তাদের মাঝে মাঝে অনুষ্ঠান হতো, পার্কে হতো, কোনো বাড়িতেও হতো, একবার দুবার যেন গিয়েওছি মনে করছি। তো আমি তো বক্তৃতাবাজ, আমাকে সেই জন্য অনেক সময় বলতেও নিয়ে যেত। তো আমি এই কথাও একটা বলি, আমাদের পাড়ার লোকজন ভুলে গেছে, ভুলে যাওয়ারই কথা। যখন এই নতুন শহর প্রত্যর্পণের আগে জমি দখল হচ্ছে, এই জমি দখলের বিরুদ্ধে একটা এখানে আন্দোলনও হয়েছিল। সেই আন্দোলনের ক্ষেত্রে আমি সংযুক্ত ছিলাম। তো অমরেন্দুকে ডাকা হয়, অমরেন্দু আসে, অমরেন্দু সুন্দর বক্তৃতা করেছে এই জমি দখলের বিরুদ্ধে। কারণ জমি দখলের বিরুদ্ধে সে তো গল্পই লিখেছে। তো আমি একসময় যখন পরিচয়ের অন্যতম সম্পাদক ছিলাম, আমার সঙ্গে দীপেনের কখনো কখনো মত পার্থক্য হতো অমরেন্দুর গল্প মুদ্রিত করার বিষয়ে। কেননা দীপেনের গল্পের বিষয়টা ছিল আদতে, এখন অনেকেই আমার সঙ্গে একমত নাও হতে পারে, যে পশ্চিমবঙ্গের সাধারণ তরুণদের বা তরুণীদের সমাজ বিচ্ছিন্নতা নিয়ে গল্প। দীপেনের অধিকাংশ গল্পই সমাজ বিচ্ছিন্নতা এবং কখনো কখনো রাজনীতিকে যুক্ত করে রাজনীতি থেকে সেইটাকেই সমস্ত দেশ হিসেবে কল্পনা করা, অর্থাৎ পার্টি থেকে। তো তার মতন করে সে ভেবেছে। অমরেন্দু কিন্তু, আমি তো গ্রামের লোক, আমার মফস্বলের লোক, বর্ধমানের, আমি তো ওখানকার কৃষক আন্দোলনের সঙ্গে কিছুটা সম্পর্ক আমার ছিল। আমি অমরেন্দুর কিন্তু গল্পের ভিতর দেখেছি আদতে যে কৃষক জীবন ও চমৎকারভাবে জনজীবনকে প্রতিভাত করা, সেটা বিযুক্তি নয়, সংযুক্তির গল্প। অর্থাৎ আমাদের দেশে আধুনিক গল্প শুরু হয়েছিল সংযুক্তির গল্প নয়, বিযুক্তির গল্প দিয়ে। আর অমরেন্দুরা মানিকবাবুর পথ অনুসরণ করে সংযুক্তির গল্পটাই লিখেছেন। তারাশঙ্করের অনুসরণে সংযুক্তির গল্পটাই লিখেছেন, কিন্তু নিজেদের গুণে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো অমরেন্দুর সম্পর্কে বলতে গেলে এইগুলি কথা বলতে পারি। রাজনৈতিকভাবে সমাজের সঙ্গে সংযুক্ত, তথাকথিত দলীয়তা নয়। আমার একবার মনে আছে পরিচয়ের একটি কাহিনী, নচিকেতা জানিতে চাহিলেন। এই গল্পটি মুদ্রণ নিয়ে আমার সঙ্গে যথেষ্ট আমার সহকর্মী সম্পাদকের লড়াই হয়েছিল।
মানে এই যে কাহিনীটি শুধু লেখকের কথনের ভঙ্গি দিয়ে লেখা। সুতরাং আমাদের ভেতরে যারা বিচ্ছিন্নতা তত্ত্বটাকে নিয়ে এসে গল্প লিখতে চাইতেন তারা হয়তো এর বিরোধিতা করেছেন, কিন্তু আমার পক্ষে লোকজন ছিল। অমলেন্দু তো স্বয়ং, অমলেন্দু হলো যে কোণে বউটি, সে চুপ করে আছে, কিন্তু আলোচনার ভেতর দিয়ে আমি জিতেছিলাম এবং গল্পটি ছাপা হয়েছিল শারদীয় সংখ্যা। তো অমলেন্দু সুন্দর মানবিক কাহিনী বলতে পারে। একবার মনে পড়ে ও আর বীরেন, মানে বীরেন রক্ষিত যখন শিলংয়ে, বীরেন তখন শিলংয়ে আছে, ওখানকার কলেজে বলতে পড়া, সেই সময় তো অমলেন্দু ওদিকে গিয়েছিল একবার। ফিরে এসে সবাই সব কিছু কথা বললো, ও কিন্তু সুন্দর করে বললো আমাকে, কবিবর একটা ভারী কথা শুনলাম, সেটা বৃষ্টি পড়ছে, ওখানে একটি মেয়ে একটি পুরুষকে বলছে, একটা তরুণী তরুণকে বলছে বর্ষা নাই বনে, মানে এখনো মনে আছে, মানে বর্ষা নাই বলে আই বনে, মানে বৃষ্টি আসবে কি, মানে বর্ষণটা বর্ষণে আই বনে কি আসবে কিনা, এত সুন্দর করে কথাটা বলেছিল, এখনো আমার মনে আছে। তারপর যদি আমি আরো কিছু কিছু কথা বলতেও পারি, সেই থেকে একটা ছোট ছোট কাহিনী একটা বলবো, যে এখনো অন্য সবাই বলবেন যে, আমাকে অনেকে বলেন যে তুমি একজন কমিউনিস্ট। আমি যদিও 1981 সালে সিপিআই ছেড়েছি এবং আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে সম্পর্কিত রাখিনি, কিন্তু তা সত্ত্বেও আমি মনে প্রাণে একজন কমিউনিস্ট। আমি মার্ক্সবাদে বিশ্বাস করি এবং অমলেন্দু কখনো ঘোষিতভাবে কোনো পার্টির সদস্য ছিল না, কিন্তু তার চেতনা এবং চৈতন্য ছিল কমিউনিস্টের চৈতন্য। তো আমি যখন সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত হই এবং পশ্চিমবঙ্গে শিল্পী, সংস্কৃতি, কবি, বুদ্ধিজীবী মঞ্চ গড়ে ওঠে, অমলেন্দুকে আমার দেখেছে, অমলেন্দু এসেছিল। একটা বিশাল যে জনস্রোতের মিছিল হয়েছিল, প্রতিবাদ মিছিল, নরহত্যার বিরুদ্ধে, অমলেন্দু ছিল। এবং সবার শেষে যে কথাটা বলছি, অমলেন্দু তো একটা পুরস্কার পেয়েছিল, বঙ্কিম পুরস্কার। আমার যেন মনে হয় ওই সময় বঙ্কিম পুরস্কারটা ত্যাগও করেছিল। না, বঙ্কিম পুরস্কার ত্যাগ করেনি। করেনি, মানে বঙ্কিম পুরস্কারটা পেয়েছিল। বাংলা একাডেমির একটা সম্মান ত্যাগ করেছিলেন 2006। হ্যাঁ, আমি ওইটাই বলছি, মানে বঙ্কিম পুরস্কারটা ত্যাগ করার কথা বলছিলাম। বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ একাডেমি তখন একটা পুরস্কার দিয়েছিল, যেমন প্রায়শই এটা ওটার নামে হয়ে থাকে, উনি ত্যাগ করেছেন। আদতে সময় মতো প্রতিবাদ করতে শেখাটা একজন বড় লেখকের ধর্ম। আমি এটা বলছি, আমাদের সঙ্গে এখন দেখি ওই কোনো কাছের প্রতিবেশী মানুষ যখন নন্দীগ্রাম সিঙ্গুরের লড়াই হচ্ছে, তখন নন্দীগ্রাম সিঙ্গুরের যারা গুলি চালাচ্ছে, আগ্রাসন করছে, তাদের বিরুদ্ধতা কিছু করেনি। উপরন্তু যারা করছে তাদের সঙ্গে থেকে আজকে আমি যখন তার একটা উপন্যাসও পড়ি কারো কোনো একটি পত্রিকায়, সেই পত্রিকাটি হলো যে আদতে বর্তমান সরকারের সমর্থক, তখন আর মনে হয় অমলেন্দুর মতন সচ্চরিত্র লেখক এখন নেই কেন। অর্থাৎ অমলেন্দু নাটক বা কাহিনী নিয়ে মৃণালবাবু ছবি করেছেন এবং মৃণালবাবু অত্যন্ত সফল ছবি। তো পশ্চিমবঙ্গের মানুষ, বঙ্গভাষার মানুষ সে কাহিনী এখনো দেখে এবং অমলেন্দু চক্রবর্তীর কি বলবো, ছোটভাবে বলে, অমলেন্দু চক্রবর্তী নরানাম মাতুলাক্রম বলে কুমিল্লার বৈপ্লবিক ঐতিহ্যের রক্ত তার ভেতর ছিল।
তার ভেতর সাহিত্যের পাগলামিও ছিল। অজয় ভট্টাচার্যের গান আমরা ছেলেবেলায় শুনেছি, সঞ্জয় ভট্টাচার্যের গল্প এবং কবিতা পড়েছি, কিন্তু অমরেন্দু চক্রবর্তী সঞ্জয় ভট্টাচার্যের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে প্রক্রিয়া তার সঙ্গে যুক্ত হননি। তার নিজের স্বাতন্ত্র্য ছিল যে তিনি মার্ক্সবাদী লেনিনবাদী আন্দোলনের সঙ্গে যা যুক্ত হয়েছিল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দ্বিতীয়ত আন্দোলনের সঙ্গে যেখানে মিছিল করে তার গণ আন্দোলনের কণ্ঠস্বর তুলে ধরতে পারেন, গণ আন্দোলনকে চমৎকারভাবে গল্পে রূপান্তর করতে পারেন এবং গ্রামীণ নারী পুরুষের রূপও গল্প উপন্যাসে তুলতে পারতেন। এমনকি একটা লোকমুখের কথার মাধুর্য কি সুন্দর করে তুলে আনতে পারতেন এবং গণ আন্দোলনের পক্ষেও কোনো পুরস্কার বর্জনও করতে পারতেন। এই নিয়ে খুব অল্প কথায় যদি বলি, আমরা এটা বলতে গেলে বা আমি একটা বড় করে লিখতে পারি সেটা থাক। আমি খুব মুখে অল্প কথা যদি বলতে চাই, আমি বলি অমলেন্দুর মতন লেখক আমাদের দেশে এখন নেই। যদি থাকতো, আমাদের বর্তমানে যে ব্যভিচার দেশে চলছে, যখন আমাদের দেশে গ্রামে চাষি দাম না পেয়ে আত্মহত্যা করছে, মেয়েরা পথে হাঁটতে ভয় পাচ্ছে, পুরুষেরা চাকরির অভাবে তরুণেরা তারা বিপথগামী হচ্ছে, অথচ সকলেই একটা পরিবর্তনের কথা বলছে। পরিবর্তন কিন্তু অমলেন্দু বুঝতো যে উৎপাদনের যে উপায় আছে সেই উপায় জনগণের হাতে হস্তান্তরিত হলেই সমাজ বদল হয় এবং সেই সমাজটা বদল হলেই একটা নতুন মানুষের সৃষ্টি হয়। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আমি এটা মানে লিখে একবার আপনাকে দেখিয়ে যাব। আমি এইগুলো কি বলেছিলাম মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, এগুলোই বলেছিলেন। আমি একটাই খালি মাথায় ছিল যে যদি না বলতেন এই স্লোগানেরটা, ওটা খুব ওখানেও বলা ছিল, ওটা খুব ইন্টারেস্টিং ওই সময়টার। বাকিগুলো এগুলোই বলেছিলেন। আর আমি একবার ওই এটাকে লিখে ওই আপনার পুরনো যে লেখাটা সেটার সঙ্গে একবার আমি কম্পেয়ার করে নেব, যদি কিছু আলাদা থাকে সেটাও জুড়ে আপনাকে আমি তাহলে তখন দেখি। তোমাকে বলুন তার প্রতিবেশী লেখক বুঝছো, তখন তাই বলছি যে আমাদের যে তথাকথিত শিল্পনীতি যেমন কথা হচ্ছে, আমার সঙ্গে অমরেন্দু আর আলোচনা হতো যে আমাদের দেশে কীভাবে বিকশিত হবে। আমি বাংলাদেশ থেকে গেলাম যখন 1974 সালে, হ্যাঁ একটা যোগ করে তো বলতে ভুলে গেছি, সেটি হলো যে 71 সালে যখন বাংলাদেশের আন্দোলন হয়, সেই বাংলাদেশের পক্ষের আন্দোলনের ভেতরে অমরেন্দু কিন্তু ছিলেন। কেন? তার কারণ আমি পরিচয়ের অন্যতম সম্পাদক হিসেবে আমার দায়িত্ব ছিল ওই পত্রিকাটিকে আমি বাংলাদেশের আন্দোলনের অভিমুখিতায় নিয়ে যাই, আর দীপেনের দায়িত্ব ছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিয়ে কোনো সংস্থা করা। তো সেই সময় আমি একটা কলকাতাতে স্কটিশ চার্চ কলেজের একটা ছাত্রাবাসের অধ্যক্ষ ছিলাম, অগিলবি। তো অগিলবিতে আমার যতদূর মনে আছে যে 26শে মার্চের পর থেকে 71 সালে মানে শত শত বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাও কলকাতায় এসে আশ্রয় নিতে এসেছিলেন। সেই সময় অজস্র মানুষ আমার ছাত্রাবাসে ছিল। এই ছাত্রাবাসের ভেতরেও কেউ আমার ছাত্রাবাসের অধিকাংশ ঘরে যে ছাত্ররা ছিল তারা অধিকাংশ ছিল নকশালপন্থী। তার সত্ত্বেও বলবো যে তার নিজেদের ঘর ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তলায় কমন রুমে বসবাস করতে শুরু করে বিছানা পেতে। অর্থাৎ বাংলাদেশের আন্দোলনে সেক্ষেত্রে
চীন কিন্তু সমর্থন করেনি। কিন্তু আমি বলতে চাই কলকাতা শহরে যারা নকশালপন্থী ছেলে তারা কিন্তু ওখান থেকে যারা আন্দোলন করে মুক্তিযোদ্ধাও এসেছেন এখানে কারোর সঙ্গে অসম্মান করে। উপরন্তু আমার ওখানে আমি দেখেছি আমাদের নকশাল ছেলেরা যথার্থ তাদের সহায়তা যদি নাও দেয় কখনো বিরোধিতা করে না। এই সময় অমরেন্দ্র আমার কাছে মাঝে একবার আসতো, ওই ক্ষুদিরাম বসতে আসতে গিয়ে তখন আমাকে একটা বলেছিল, নচিকেতা জানিতে চাইলাম তরুণবাবু দেখছেন, শোনো নচিকেতা জানিতে চাইলেন মানে দেখছি কি, আমি দেখছিলাম। তো এই কথা আমার বলা আমার উচিত ছিল। তো একটা জিনিস যেমন বলি যে আমি বাংলাদেশ আন্দোলনের সময় আদতে আমাকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংহতি কমিটির একজন আহ্বায়ক করা হয়েছে, কমিউনাল হারমোনি সাব কমিটি। ফলে অনেকের কাছেই সহযোগিতা আমি পেতাম। তো সেই সময় 144 নম্বর লেনিন সরণিতে আমাদের একটা আশ্রয় ছিল, আমরা পৌঁছলাম। একবার মনে আছে যে শাবানা আজমির, এই নামটা অনেক বেশি জানেন। তার বাবা কাইফি আজমি, বিখ্যাত কবি, কলকাতায় এলেন, বাংলাদেশ নিয়ে সুন্দর কবিতা লেখেন, অনুবাদ করলেন সিদ্ধেশ্বর সেন। সেই কবিতাটা কিন্তু পড়েছিলেন যে আপনার যে কজন তরুণ বুদ্ধিজীবী ছিলেন সে তার ভেতরে অমরেন্দ্র একজন ছিল। মানে বাংলাদেশের লড়াইয়ের বুদ্ধিজীবীদের ভূমিকার ভেতর তো অমরেন্দ্র ছিল, এটাই বলতে চাইছিলাম সংযোজন করে। ঠিক আছে। খুব একজন নামী অভিনেতা, 1953 সালে সবচেয়ে বেশি ট্রাম্প পড়িয়েছিল। আমরা ট্রাম্প পড়ানোর পক্ষে ছিলাম না, অমরেন্দ্র ছিল না, আমিও ছিলাম না, বীরেনও ছিলাম না, আমরা কেউ ট্রাম্প পড়ানোর পক্ষে ছিলাম না। কিন্তু পরবর্তীকালে সেই বিখ্যাত অভিনেতায় তিনি ভীষণ রকমভাবে তথাকথিত একটি বাম আন্দোলনের পক্ষে চলে গিয়েছেন। মানে কমিউনিস্ট আন্দোলনের এই পুরনো ইতিহাসের সঙ্গে একতার যদিও তার সম্পর্ক ছিল। আমরা ট্রাম্প, অনেকে প্রায় বলে কমিউনিস্টরা ট্রাম্প পড়িয়েছে, কমিউনিস্টরা বাস করেছে। আমি কোনো দিনও কোনো ট্রাম্প পড়ায়নি, কোনো বাস পড়ায়নি। একবার মনে আছে আমাকে বলেছেন অমলানবাবু, তোমরা তো ট্রাম্প পড়িয়েছ। আমি তো আমি বলেছি, আপনি স্যার আপনাকে আমরা তো শপথ করতে পারি না, কিন্তু বলতে পারি যারা কমিউনিস্ট ছাত্র ছিল, যারা আন্দোলনের সঙ্গে ছিল, তারা ট্রাম্প বাস পড়ায়নি। ওটা কিছু স্ট্রিট আর্চিন করিয়েছে, ওদের সুযোগ পেলে যা করে। আর দুর্জন, আর তাদের সঙ্গে কিছু লোমহর্ষক নামযুক্ত কিছু মানুষ ছিল, আমরা থাকছিলাম না। ঠিক আছে, আমি তাহলে এটা পুরোটাকে সাজিয়ে নিয়ে একবার আপনার কাছে দেখিয়ে তারপরে ওটাকে। তোমার অভিজ্ঞতা সৌমিত্র, বুঝতে পেরেছি। সাহিত্য সংস্কৃতির কথা উঠলে তো কিছু বলাই যেতে পারে। কিছু যদি না বলি, ধরা যাক যে মার্কিন দেশে তখন যখন বিট আন্দোলন হচ্ছে, জ্যাক কেরুয়াকের লেখা বেরিয়েছে, এবং ব্রিটেনে সেখানকার অ্যাংরি ইয়াং ম্যানদের যখন লেখা বেরোচ্ছে, এবং তখন কথাটা উঠেছে যে তবে হিরো, কোনো বীরের কোনো কাহিনী থাকবে না। কিন্তু অমরেন্দ্র বলতেন অদ্ভুত যে মানুষই তো হিরো, প্রত্যেক মানুষ একটা মহিমাযুক্ত হৃদয়বত্তা নিয়ে দাঁড়ালে পারে, আদতে যদি ভূমিকা নেন সেই তো হিরো হতে পারে। ফলে হিরোটা জনগণের ভেতরেই আছে। হয়তো এই বিশ্বাস থেকে আমাদের 50-এর দশকেও ওদিকে একদিকে যেমন আমেরিকা ও ব্রিটেনে
সাহিত্য সংস্কৃতির আন্দোলন এক ধরনের। আর আমাদের দেশে ঠিক সেই সময়টা ছিল আদতে যে ঠান্ডা যুদ্ধের যুগ, তো ঠান্ডা যুদ্ধের যুগের আদতে কিন্তু ভাগাভাগির সময়। অর্থাৎ আমাদের দেশে তো কম জুটতো না, খাবারের অসুবিধা হয়েছিল। দেশ ভাগ হওয়ার পর ফসল অঞ্চলের একটা বড় অংশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে চলে যায়। গম অঞ্চল পশ্চিম পাকিস্তানে, ধান অঞ্চল পূর্ব পাকিস্তানে এবং পাট অঞ্চল পূর্ব পাকিস্তানে। সেই সময় আমাদের খাদ্যাভাবের সময় আমরা আমেরিকার থেকে আমরা 480 PL 480 গম কিনতাম, সরকার থেকে কিনতাম। একটা জিনিস বলে রাখি, অমরেন্দুর কথা না বললে এটা অপলাপ হবে সত্য। সেটা হলে যে PL 480 গম আমাদের দেশে যখন বিক্রি হতো, আমাদের দেশে গরিব গুরব থেকে বড়লোক সবাই খেতে। কিন্তু এই গম কোনো খাদ্য যেখানে নেই, আটা করতে গেলে পারে গম আছে। আমাদের সরকার প্রচারও করছে গম খাও, গম খাও। যার ফলে আমাদের এখনও পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত বা সন্ধ্যের পর একটা আটা খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই সময় তো আমাদের দেশে চোরাটানো হলো, মার্কিন দেশ ভীষণ রকম সহায়তা করছে। আর আমরা জানলাম যে প্রত্যেক আউন্স গম আমরা রুপি দিয়ে কিনতাম টাকা। সেই টাকাটা রিজার্ভ ব্যাংকে জমা থাকত এবং আমেরিকান দূতাবাস তারা যাদের ঠিক করত, সেই ঠিক করার উপর ভিত্তি করে তাদের সেই সময় ব্যবসায় প্রতিষ্ঠানে তারা ধার দিতেন। ধার মানে তো নয়, খয়রাতি। এই খয়রাতির উপর দাঁড়িয়ে একটা খুব বড় আমাদের কলকাতা শহরে একটা সংবাদ প্রতিষ্ঠান তৈরি হয়। সেই সংবাদ প্রতিষ্ঠানের উপরতলাটাতে মার্কিন প্রচার দপ্তর হয় এবং তলাতেই সংবাদপত্রটা বেরোত। এই সংবাদপত্র 1956 সালে বিশেষভাবে হাঙ্গেরীয় ঘটনার পর থেকে আমরা যারা কখনো কখনো কবিতা ইত্যাদি লিখেছি, লেখা বন্ধ হয়ে যায়। মানে বামপন্থী বিষয়ে কমিউনিতে লেখা বন্ধ হয়। অমরেন্দু কোনোদিন কোনো সময় সেই পত্রিকায় লিখেও নিয়ে আমন্ত্রিতও হয়নি। অর্থাৎ অমরেন্দু কার্যত সত্যিকারের সাম্রাজ্যবাদ বিরোধী একটা চরিত্রের জন্যে যখন তার পাশাপাশি বন্ধুরা যথেষ্ট প্রশ্রয় পেয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অমরেন্দুকে প্রশ্রয় দেওয়া হয়নি। আমি অমরেন্দুকে বিশেষভাবে মনে করবো যে গর্ববোধ করি, পায়ের ওপর দাঁড়িয়ে অমরেন্দু লেখক হয়েছে, কারোর সহযোগিতার প্রয়োজন হয়নি। এইটা মনে পড়ছে। আর মনে পড়ছে গোটা 50 দশক মিলেই তো অজস্র অজস্র যুদ্ধক্ষেত্র। যেমন একটু আগেই বললাম 53 সালে ট্রাম আন্দোলন, 54 সালে কলকাতা শহরে শিক্ষকদের ওই এসপ্ল্যানেডের মাটিতে শুয়ে পড়া, সারারাত্রি কাটানো, লাঠিচার্জ, গুলি চালানো, এই সমস্ত কিছুর ভেতরেও আমরা যুক্ত ছিলাম। মানে আমরা আহত হওয়ার জন্যে, মরার জন্য তৈরি হয়েছিলাম যে আক্রমণ হবে এবং শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে। অমরেন্দু ব্যক্তি জীবনে পরবর্তীকালে কুড়াপে শিক্ষকতাই করেছে। তারপরে একটু গেল 54-55 সালে, তো এরকম সময় থেকে যখন দেখা গেল যে বঙ্গবিহার সংযোগের একটা চাপ হচ্ছে, তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, অঞ্চলে অঞ্চলে সভা হয়েছে। 57 সালে যখন কেরালা মন্ত্রিসভা ভেঙে গেল, তার বিরুদ্ধে কলকাতার যুব বিক্ষোভ হয়েছে, বড় বড় মিছিল হয়েছে। তার বিরুদ্ধে আমিও ছিলাম, তো অমরেন্দুও ছিলেন। তো অমরেন্দুর বন্ধু
বীরেন রক্ষিত ছিল। তারপর এবং 57 সাল যেতে যেতে 58 সাল 59 খাদ্য আন্দোলনের যুগ। কলকাতায় খাদ্য আন্দোলনের দিনে ওই যে আগস্ট মাসের শেষ তারিখে দারুণ যে লাঠি চার্জ হয়েছিল, সেই লাঠি চার্জ তো অমলেন্দুও ছিল, আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম। অনেকেই মারা যায়নি, কিন্তু এখনও কানে শুনতে পাই যে রাজভবনের উত্তর ফটকের কাছে একটি শিশু চিৎকার করে কাঁদছে, মা আমাকে বাঁচছে। তাকিয়ে দেখি একজন পুরুষ একজন মহিলাকে জড়িয়ে ধরে আছে, আর পুরুষটিকে মেরে মেরে বাধা দিয়ে রক্ত বের করে দিয়েছে। মানে পুলিশ, মানে শুনেছি যে 80 জন লোককে পিটিয়ে মেরেছে। সেই জায়গায় আন্দোলনটার ভেতরে তো অমরেন্দুকেও দেখেছি। তো 59 সাল 61 সাল যেতে যেতে হঠাৎ চীনা হামলাদের পরবর্তীকালে আমরা দেখেছি যে কলকাতা শহরের যাদের মনে করতাম গণতান্ত্রিক, তাদের মধ্যে গঙ্গামাটি নিয়ে যারা ব্যবসা করতেন সিমেন্টের, তারা এখানে ওখানে নানা ধরনের পীড়ন তৈরি করেছে। এই পীড়নটা একদম ক্ষুদিরাম বসু ওই রাস্তাতে কিন্তু অমরেন্দুদের উপরও পড়েছিল। মানে কমিউনিস্ট বা বামপন্থীদের ধরাও পেটাও। বামপন্থী বলতে যা বোঝাই আজকে একটু গণ্ডগোল আছে। কমিউনিস্ট এবং বামপন্থীর মধ্যে তফাৎ আছে। সকল কমিউনিস্টই বামপন্থী, কিন্তু সব বামপন্থী কমিউনিস্ট নয়। আমার মনে আছে ওই সময় আমি বর্ধমানে যাবার সময় তো কোনো একজন বামপন্থী এমএলএ যে 1 ভোটে জিতেছিল, তিনি ওই শত্রুবৃন্দর সামনে আমি যে কমিউনিস্ট সেটা বলে আমাকে মার খাবার চেষ্টা করছে, কিন্তু জনগণ তাতে একদম পৌঁছয়নি। যাই হোক, আমাদের একজন ভালো বন্ধু ছিলেন, তার নাম হল যে পূর্ণেন্দু পত্রীর সঙ্গে অমরেন্দুর খুব ঘনিষ্ঠতা ছিল, আমার তো ছিলই। এবং পূর্ণেন্দুর বিবাহ আমার এক বন্ধুর বোনের সঙ্গে দিয়েছিলাম বর্ধমানে। এই বিয়েতে আমি অমরেন্দু এবং বীরেন আমরা কিন্তু গিয়েছিলাম। তো ওরা রাতে আবার ওখানে ছিলেন, আর বিয়ে বাড়িটা খুব কাছে। তো একটা জীবনে অ্যাক্সিডেন্টের কথা মনে হয় যে অমলেন্দুকে একটা সাইকেলের রডে বসিয়েছে, আর বীরেন কেরিয়ারে বসে আছে, আর আমি সেই সাইকেলটা চালিয়ে আসছি অন্ধকারে। আমি 3 জনই পড়লাম, 3 জনই আহত হলাম। তো এইগুলো সব ছোট ছোট মনে পড়ছে। মানে স্মৃতির তো শেষ নেই। ফলে তো আমার শুধু মনে আছে পূর্ণেন্দুকে একটা বোঝানোর স্বভাব। পূর্ণেন্দু হঠাৎ তার বিবাহের কিছুদিন আগে একটি মহিলার প্রেমে পড়েছেন। সেই মহিলা কোনো একজন বয়স্ক কবির, তিনি খুব ভালো মানুষ, তার স্ত্রীর প্রতি আসক্ত হয়েছিলেন। আর আমরা পূর্ণেন্দুকে বোঝাবার চেষ্টা করছি। সেই সময় অমলেন্দুরাই বলেন পূর্ণেন্দুর একটা বিয়ের ব্যবস্থা হোক। এই বিয়ের ব্যবস্থাটা আমি করেছিলাম। এই কথাগুলো সব মনে পড়ছে। ঠিক আছে, হ্যাঁ, চাটা খেয়ে নিন তাহলে, এবার হয়ে গেছে। তারপর তুমি যখন স্কলারশিপে ভর্তি হও, সেটা অমলেন্দু তো অত্যন্ত উদ্গ্রীব হয়েছিল যে ছেলেকে ভর্তি সময় মতো হবে কেন।